আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধুগণ। আজকে আমরা আলাপ করব এমপ্লয়মেন্ট টেস্ট এন্ড ইন্টারভিউ। গত ক্লাসে আমরা বলেছিলাম যে জব রিক্রুটমেন্ট এবং সিলেকশন প্রসেস যে কয়টা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, তার ভিতরে গুরুত্বপূর্ণ ছিল এমপ্লয়মেন্ট টেস্ট এন্ড ইন্টারভিউ। মূলত এমপ্লয়মেন্ট টেস্ট এন্ড ইন্টারভিউ এই যে বিষয়টি, এটা সাধারণত হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পরিচালনা করে, যেটাকে আমরা এইচআরডি বলি, হিউম্যান রিসোর্স ডিভিশন। তো সেইটা পূর্ণাঙ্গভাবে তারা পরিপালন করবে এবং সেইটার ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো আছে সেটা পূর্ণাঙ্গভাবে তারা পরিপালন করেই একজন এমপ্লয়িকে সিলেক্ট করবে এবং পরবর্তীতে তার প্রতিষ্ঠানের উপযোগী করে করবে। তো সেই দিক থেকে বিবেচনা করে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোকপাত করব তা হলো এমপ্লয়মেন্ট টেস্ট এন্ড ইন্টারভিউ। টেস্ট করতে গিয়ে আমাদের যে সমস্ত বিষয়গুলো সুন্দরভাবে অনুধাবন করতে হবে সেটা পর্যায়ক্রমে আমরা দেখব এবং সেই বিষয়গুলো আপনারা জেনে নেবেন। কেননা আজকে হয়তো একজন এমপ্লয় অ্যাকাউন্টসে কাজ করতে পারেন, রেমিটেন্সে কাজ করতে পারেন, ফরেন এক্সচেঞ্জে কাজ করতে পারেন, বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করতে পারেন, কিন্তু পরবর্তীতে সে যে হিউম্যান রিসোর্স ডিভিশনে যাবেন না, সেখানে কাজ করবেন না, এমনটি নয়। সেজন্যই এই বিষয়গুলো যদি তাদের জানা থাকে, এ সম্পর্কে যদি তারা দক্ষতা অর্জন করতে পারে, তাহলে অনায়াসে ওই ডিভিশনে গিয়ে তাদের আর নতুন ভাবে কিছু বুঝতে হবে না, শিখতে হবে না। তারা শুধুমাত্র ওখানে বসেই কাজকর্ম সম্পাদন করতে পারবে। মূলত এই অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডটা তারা দেখেন। এছাড়া আর দেখেন ডিসিপ্লিনারি যে অ্যাকশনগুলো হয়, সেখানে ডিসিপ্লিনারি একটা কমিটি থাকে হায়ার লেভেলে, তাতে এইচআর প্রধান এবং এইচআর এর যিনি প্রধান থাকেন তিনি এটা পরিচালনা করেন এবং ওই ডিসিপ্লিনারি কমিটিতে সে সদস্য সচিব হিসেবে কাজ করেন। এছাড়া ট্রান্সফার পোস্টিং বলেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো অ্যাকশন নেওয়ার ক্ষেত্রেও এইচআর প্রধানের ভূমিকা অন্যতম। সেই দিক থেকে আমরা মনে করি যে প্রত্যেকেরই এইচআর সম্পর্কে ভালো ধারণা নিয়েই এখানে এমপ্লয় হতে হবে। অতএব এমপ্লয়মেন্ট যখনই হবে তখন আমাদের যে সমস্ত বেসিক ট্রেনিং এ 10টা দিক পর্যালোচনা করার কথা বলেছি, তার ভিতরে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট একটি অন্যতম এবং তার কতগুলো বিষয় নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করতে যাচ্ছি। আজকে এমপ্লয়মেন্ট টেস্ট এন্ড ইন্টারভিউ, এই টেস্ট করতে গিয়ে আমরা যে বিষয়গুলো দেখব তার ভিতরে অন্যতম হলো টাইপস অফ দ্য টেস্ট। টেস্ট আমরা কত ধরনের নিয়ে থাকি। প্রথমেই দেখি যে রিটেন টেস্ট, অর্থাৎ মেধা যাচাই করার সর্বোত্তম পদ্ধতি হইল পরীক্ষা। পরীক্ষা ছাড়া তার মেধাকে যাচাই করা আপাতত এসে সুন্দর কোনো পদ্ধতি আমাদের দেশে আবিষ্কৃত হয়নি। তাই আমরা মনে করি যে এমপ্লয়মেন্ট দেওয়ার আগে তাদেরকে রিটেন টেস্ট নেওয়া দরকার। তো সেইটা অনেক রকমই করা যায়, যেমন বিভিন্ন এজেন্সিকে দিয়ে আমরা এই টেস্টটা নেওয়াতে পারি। বাংলাদেশে যেমন আইবিএ দায়িত্ব পালন করে থাকে, আমাদের বিএসসি যেটাকে বলা হয় ব্যাংকার সিলেকশন কমিটি, বাংলাদেশ ব্যাংক, তারা দায়িত্ব পালন করে থাকে। অথবা ঢাকা ইউনিভার্সিটির কিছু কিছু ডিপার্টমেন্ট যেমন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, তারাও এই সমস্ত দায়িত্ব পালন করে। অর্থাৎ আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার পরে যত পরীক্ষার্থী আসবেন তাদের যে টেস্ট নিয়ে তাদেরকে সিলেকশন করে ওই নির্দিষ্ট প্রতিষ্ঠানে প্রেরণ করে পাঠাবে, তাদের দক্ষতা কতটুকু অর্জন হয়েছে এবং কাকে কোন জায়গায় তাদের মেধা তালিকা করে আমাদের এই প্রতিষ্ঠানে প্রেরণ করে থাকে। তো যাই হোক, সেই বিষয়গুলো নিয়েই আমরা যে টেস্ট করাবো, সেই টেস্টের প্রথমেই আসে রিটেন টেস্ট। রিটেন টেস্টে আমরা সাধারণত বিভিন্ন দিকগুলো যাচাই করে নেই। সেখানে কি দেখি, ইংরেজিতে তার স্কিলনেস কতটুকু, দক্ষতা কতটুকু, তার
ক্যাপাবিলিটি কতটুকু সেটা আমরা দেখি, বাংলায় তার কতটুকু দক্ষতা আছে সে ব্যাপারে আমরা প্রশ্নপত্রে সেইগুলো ইনক্লুড করি। তারপর অঙ্ক, সে অঙ্ক বিষয়ে তার কতটুকু ধারণা আছে সেগুলো আমরা যাচাই করার জন্য এর ভিতরে ইনক্লুড করি। এরপরে তাদের সাধারণ জ্ঞান সম্পর্কে, চলতি বিজ্ঞান সম্পর্কে, ভূগোল সম্পর্কে তাদের যে ধারণা আছে কতটুকু সেগুলো আমরা যাচাই করার জন্য এইগুলো আমরা ইনক্লুড করে থাকি। সর্বোপরি আমরা ইনক্লুড করি যে তাদের ফ্রি হ্যান্ড ইংলিশ আছে কিনা, অর্থাৎ ইংরেজিতে তারা যে কোনো বিষয় লিখতে পারে কিনা, এগুলো আমরা যাচাই করি। তো রিটেন টেস্টে মিনিমাম আমাদের এই 5টা-6টা বিষয় নিয়ে আমরা প্রশ্নপত্র করে থাকি এবং সেই প্রশ্নপত্রের মাধ্যমে ওপেন পরীক্ষা নেওয়া হয় এবং সেই পরীক্ষা পরে তাদের খাতাপত্র যাচাই করে আমরা তাদের মেধা তালিকা সেখানে করতে পারি এবং সেই দিকে কোনো প্রতিষ্ঠান তারা নিজস্ব দিক থেকেও করতে পারে অথবা ওই এজেন্সিগুলোকেও তারা এই দায়িত্ব দিতে পারে। যাই হোক, এই টেস্টের ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো তারা ভালোভাবে দেখবেন। দ্বিতীয় নম্বরে আমরা পারফরম্যান্স টেস্ট যেটাকে বলি, যে ওয়ার্ড স্যাম্পলিং এন্ড অ্যাসেসমেন্ট সেন্টার, অর্থাৎ সে যে কাজ করতে পারবে, সে দক্ষ হয়ে আসে নাই, তবে উপস্থিত মতো যে ওয়ার্ক করার মতো তার যে কতটুকু মানে সাধারণ জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে, সেইটুকু আমরা যাচাই করার জন্য তার পারফরম্যান্স টেস্টটা করে নিতে পারি। এরপরে তৃতীয় নম্বরে আমরা ইন্টেলিজেন্স টেস্ট। ইন্টেলিজেন্স টেস্টটাও আমরা এখানে যাচাই করি যে সে উপস্থিত মতো কতটুকু ইন্টেলিজেন্টের মানে পরিচয় দিতে পারে, সেই বিষয়টা আমরা ইন্টেলিজেন্স টেস্ট, আমাদের প্রতিষ্ঠানে কতটুকু ইন্টেলিজেন্সি দরকার সেটা যাচাই করার জন্য আমরা একটা টেস্ট দিতে পারি। ফিজিক্যাল স্কিল টেস্ট, অর্থাৎ প্রত্যেকেরই একটা ফিজিক্যাল ফিটনেসের দরকার, যে জবের জন্য যে ধরনের তার স্কিলনেস থাকা দরকার, ফিজিক্যাল স্ট্রেংথ থাকা দরকার, ফিজিক্যাল ফিটনেস থাকা দরকার, সেজন্য আমরা ফিজিক্যাল স্কিল টেস্ট করে থাকি। অ্যাচিভমেন্ট টেস্ট, অর্থাৎ তার যে টার্গেট, যে কোনো কাজ করার যে গোল অ্যাচিভ করার ক্ষেত্রে তার কতটুকু মানে দক্ষতা আছে, কতটুকু তার মাইন্ডসেট আছে, সেগুলোর ব্যাপারেও আমরা টেস্ট নিতে পারি, যেটাকে আমরা অ্যাচিভমেন্ট টেস্ট বলি। অ্যাপটিটিউড টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট এটা একটা বর্তমানে সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য হয়ে আসছে এবং আমরা যখনই এমপ্লয় করতে যাই সেক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্ট ইজ ভাইটাল এবং সেক্ষেত্রে আমরা এই টেস্টটা নিয়ে থাকি। ইন্টারেস্ট টেস্ট, অর্থাৎ ইন্টারেস্ট টেস্ট, যে জবের জন্য আমরা তাকে ডাকবো সেই জবের প্রতি তার কতটুকু ইন্টারেস্ট আছে। যদি শুধু চাকরির জন্যই চাকরিতে আসে তাহলে দেখা যাবে তারা শুধু দায়সারা কাজ করবে। সুতরাং ব্যাংকার হতে হইলে তার যে সার্ভিস মোটিভটা আছে কিনা সেই বিষয় আমরা তাকে যাচাই করে নিতে পারি, যেটাকে আমরা ইন্টারেস্ট টেস্ট। পরবর্তীতে 8 নম্বরে আমরা পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ তার ব্যক্তিত্ব সম্পন্ন কিনা, তার ব্যক্তিত্ব কতটুকু আছে, সে যথাযথভাবে তার ব্যক্তিত্বের পরিচয় দিতে পারে কিনা, সে কতটুকু অর্জন করছে তার পারিবারিক শিক্ষা থেকে, তার প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে, তার সামাজিক শিক্ষা থেকে কতটুকু সে অর্জন করতে পারছে। পার্সোনালিটি সেই টেস্টটা আমরা যতটুকু সম্ভব আমরা যাচাই করে নেব যে একজন ম্যানেজার হতে হলে, একজন অফিসার হতে হলে তার যে পার্সোনালিটি থাকা দরকার সেইটুকু তার ভিতরে আছে কিনা, না থাকলে সেইটার ক্ষেত্রে আমরা লক্ষ্য নেব যে সে পার্সোনালিটি কতটুকু ডেভেলপ করতে পারে। পরবর্তীতে আমরা দেখবো অনেস্টি টেস্ট। অনেস্টি টেস্ট অর্থাৎ আমাদের ব্যাংকে যে রিক্রুটমেন্ট হয়, ব্যাংকাররা সাধারণত অনেস্টিতে যথেষ্ট পারদর্শী, অর্থাৎ সে তাকে অনেস্ট হতে হবে, তার ইন্টিগ্রিটি থাকতে হবে, জব ইন্টিগ্রিটি থাকতে হবে, তার যে কোনো জায়গায় সে যেন মনে করে যে ব্যাংকে শুধুমাত্র আমি চাকরি করি। এবং এখানে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো ব্যাংকের প্রত্যেকটা কাগজই হলো টাকার মতো মূল্যবান। সুতরাং এইটার ক্ষেত্রে তার ট্রান্সপারেন্সি কতখানি সেটার বিষয়ে আমরা এমপ্লয়মেন্ট হওয়ার আগেই তাকে আমরা যাচাই করে নেব।
তারপর গ্রাফোলজি টেস্ট, এই বিষয়টা হইলো আমাদের এখন তো কম্পিউটারের মাধ্যমে আমরা সবকিছু করে থাকি। ইতিপূর্বে যে সমস্ত রিক্রুটমেন্ট হইতো এতে তার হস্তাক্ষর কার কতখানি ভালো সেই বিষয়টাও যাচাই করার করে নেওয়া হইতো। অতএব এই বিষয়টাও আমাদের টেস্টের ভিতরে থাকে, গ্রাফোলজি টেস্ট। অতএব রিটেন টেস্টের ক্ষেত্রে আমাদের এই 10টা বিষয় কম বেশি প্রত্যেককে যাচাই করে নিতে হবে, এবং এইটা যারা যারা মোটামুটি ভালো করতে পারবে এবং পারদর্শী হবে তাতেই আমরা রিটেন টেস্টে তাদেরকে আমরা অ্যালাউ করতে পারি। এ ধরনের বিষয়গুলো আমাদের মাথায় রেখেই এই টেস্ট দিতে হবে। তো রিটেন টেস্টে কেউ অ্যালাউ হইলেই তাকে আমরা সাধারণত রিক্রুট করি না। এই ক্ষেত্রে তাদেরকে আমরা একটা ইন্টারভিউ দিই, অর্থাৎ তাদেরকে মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। মৌখিক পরীক্ষা দিয়ে শুধুমাত্র তাকে একাডেমিক যে যাচাই করা সেটাই না, এখানে বহু পয়েন্ট এখানে দেখা হয়। তার ভিতরে দেখা যায় যে ইন্টারভিউতে যে ফাংশনস গুলো আছে, যে ফাংশনস গুলো আমরা কি করি, ভেরিফাই অল দ্য ইনফরমেশনস, অর্থাৎ সে আমাদের কাছে যে ইনফরমেশন গুলো ইনপুট দিয়েছে সেটা যথার্থ কিনা সেটা যাচাই বাছাই করার ক্ষেত্রে আমাদের ইন্টারভিউ নেওয়ার সময় এগুলো যাচাই করা হবে। ইন্টারভিউ হেলথ, ভয়েস, পার্সোনালিটি, অর্থাৎ তার স্বাস্থ্যগত দিকটা যেহেতু ফ্রন্ট সাইডে এই ইন্টারভিউটা হয়, অতএব সামনাসামনি দেখা গেলে যে তার বাচনভঙ্গি কেমন, তার স্বাস্থ্য কেমন এবং সে কতটুকু ব্যক্তিত্ব সম্পন্ন সেগুলো আমরা যাচাই করতে সক্ষম হব। সুতরাং এই ক্ষেত্রটা আমাদের ভালোভাবে দেখতে হবে। এরপরে ওয়াজেস অ্যান্ড পোস্টিং, অর্থাৎ যখনই আমরা ইন্টারভিউ নেব তখন যদি আমাদের কন্ট্রাকচুয়াল হয় প্রথম দিকে, তাহলে তাদের যে বেতন ভাতার বিষয়টা আছে সেটা আমাদের মুখোমুখি আলোচনার সাপেক্ষে নির্ধারণ করা যেতে পারে, এবং কোথায় তার পোস্টিং দিলে সেখানে সে ভালো করতে পারবে অথবা সে লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে সে বিষয়টাও তার মতামত নেওয়া যেতে পারে, এবং সে মতামতের ভিত্তিতে অনেক সময় করা যাবে এবং সবই করতে হবে এমন কি কথা না, অতএব সেটা প্রাধান্য দেওয়া যেতে পারে। ডিটেলস অফ ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ তার বিভিন্ন জায়গা থেকে এই ব্যাকগ্রাউন্ডের সম্পর্কে আমাদের সম্ভব ধারণা নিতে হবে। হয়তোবা দেখা যাবে যে তার যে প্রতিষ্ঠানগুলোতে সে লেখাপড়া করেছে সেখানে সে সুনামের অধিকারী কিনা, অথবা যে সোসাইটিতে সে বড় হয়েছে সেখানে তার সুনাম আছে কিনা, সেখানে সে ভালোভাবে বাল্যকাল পরিচালনা করেছে কিনা, এগুলো নেওয়া যেতে পারে। তো এই ইন্টারভিউর কিছু লিমিটেশন আছে, কি যেমন আমরা টাইমিং এর একটা বিষয় আছে, অর্থাৎ আমরা কতটুকু সময় নিয়ে তাকে যাচাই বাছাই করতে পারি। দেখা গেছে একজন ক্যান্ডিডেটকে সর্বোচ্চ 5 মিনিট সময়, এর ভিতরে এই সব বিষয়গুলো তার ভিতর থেকে নিয়ে আসা সম্ভব হয় না। অতএব এই টাইমিং এর বিষয়টা বেশি সময় নিয়ে তাকে যদি ইন্টারভিউ নেওয়া যায় তাহলে আমার মনে হয় সঠিক জিনিসগুলো প্রতিফলিত হবে। অন্যদিকে গুড ইমপ্রেশন বেরেসা, অর্থাৎ সে যে জবে আসবে তাকে যে ডাকা হয়েছে সেটার প্রতি তার যে ইমপ্রেশনটা সেটা কতটুকু ভালো সেই বিষয়টাও আমরা ওখানে তার সাথে আলোচনা করলে আমরা বুঝতে পারবো। ড্রেসা, তার যে পোশাক পরিচ্ছদ সেটা মার্জিত কিনা, সেই পোশাক পরিচ্ছদও তার ব্যক্তিত্বকে অনেকটা ফুটিয়ে তুলবে, এই বিষয়টাও আমরা ফ্রন্ট সাইডে আসলে তাকে দেখতে পাবো। এক্সপেরিয়েন্স, অর্থাৎ যারা আসছে ইতিপূর্বে তারা কোনো জবের ভিতরে ছিল কিনা, সেখানে তার কোনো অভিজ্ঞতা আছে কিনা, একাডেমিকের বাহিরেও তার কোনো অভিজ্ঞতা আছে কিনা, সেগুলো আমরা ফ্রন্ট সাইডে তার সাথে আলোচনা করলে আমরা জানতে পারবো, বুঝতে পারবো, এবং এই বিষয়গুলো তার সাথে আমরা স্বতঃস্ফূর্তভাবে আলোচনা করতে পারবো। এরপর আছে সাবজেক্ট, অর্থাৎ আমরা যদি তাকে গ্রাজুয়েশন নেওয়াই তাইলে তার সাবজেক্ট কোন সাবজেক্টে সে নিয়েছে সেই বিষয়ের উপর কতটুকু তার জ্ঞান আছে সেই বিষয়টাও আমরা যাচাই করতে পারবো। সর্বোপরি সাধারণ জ্ঞানের উপরে তার কতটুকু
অভিজ্ঞতা আছে, দক্ষতা আছে, সেটা যাচাই করতে পারবো। এবং তার মাদার সাবজেক্টে সে কতটুকু ভালো করেছে এবং সেইটা সে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পেরেছে কিনা, সেটা আমাদের এই ইন্টারভিউর মাধ্যমে চলে আসবে। টাইপস অফ ইন্টারভিউ। টাইপস অফ ইন্টারভিউতে দেখেন, প্যাটার্ন ইন্টারভিউ আমরা সচরাচর সাধারণভাবে যে সমস্ত ইন্টারভিউ নিয়ে থাকি, আসবে, বসবে এবং তার সাথে কিছু প্রশ্ন করা হবে, উত্তর দেবে, দ্যাট ইজ দ্য প্যাটার্ন ইন্টারভিউ। নন ডাইরেক্টিভ ইন্টারভিউ, অর্থাৎ তার নির্দেশিত কোনো ইন্টারভিউ না, ফ্রেন্ডলি আলোচনা করা হবে। এই আলোচনার মাধ্যমে তার থেকে যেটুকু আমাদের জানার বোঝার সেটুকু বের করে নিয়ে আসা যাবে, দ্যাট ইজ দ্য নন ডাইরেক্টিভ ইন্টারভিউ। এরপর স্ট্রেস ইন্টারভিউ, সে কতটুকু প্রেশার বহন করতে পারবে, কতটুকু স্ট্রেস সে নিতে পারবে, সেই ধরনের একটা এই ইন্টারভিউর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে তাকে যে কাজের কথা যদি বলা হয় যে এই কাজগুলো তাকে করতে হবে, অনেকে হয়তো বা এটার অপারগতা প্রকাশ করবে এবং অনেকে আছে এটাকে এগারলি সে অ্যাকসেপ্ট করবে। অর্থাৎ সেদিকে সে কতটুকু স্টেজ গ্রহণ করতে পারবে, সেইটা আমরা ওখান থেকে বের করে নিয়ে আসতে পারবো। দেন বোর্ড ইন্টারভিউ, অর্থাৎ পার্সোনালি একজনের সাথে ইন্টারভিউ দেওয়া, আর একটা বোর্ড গঠন করে তার সামনে এসে সকলকে মন জয় করে সকলের সামনে এসে ভীত সন্তুষ্ট না হয়ে ইজিলি এবং ওপেনলি কথা বলতে পারবে, সেটাও আমাদের ইন্টারভিউতে ফুটে আসবে। যার জন্য আমরা সাধারণত পার্সোনাল একজনের ইন্টারভিউ না নিয়ে একটা বোর্ড গঠন করে যদি ইন্টারভিউ নেওয়া হয়, তাহলে তাকে আরো সুন্দরভাবে যাচাই করা যাবে। তো দেন আমরা দেখো গ্রুপ ইন্টারভিউ। গ্রুপ ইন্টারভিউ এমনই যেটা একা একা নয়, সেখানে 5 জন বা 7 জন বসবে, সে গ্রুপে একটা আলোচনা আসবে, সে আলোচনায় কে উত্তম আলোচনায় অংশগ্রহণ করতে পারছে, সে কে উত্তম কিছু পয়েন্ট সেখানে শো করতে পারছে, সেখান থেকেও আমরা গ্রুপ থেকে যাচাই বাছাই করতে পারবো। ডেপথ ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউর যে ডেপথনেস, অর্থাৎ আমরা তাকে যে পদে পদায়ন করব সেই জবের যে ডেপথনেসটা, সেটা তাকে যদি আমরা অবহিত করি এবং সেখানে সে কতটুকু অর্জন করতে সক্ষম হবে অথবা কতটুকু সে পারবে, সেটা আমরা এখান থেকে যাচাই করতে পারবো। দ্যাট ইজ দ্য ডেপথ ইন্টারভিউ। কন্ডাক্টিং ইন্টারভিউ। কন্ডাক্টিং ইন্টারভিউ করার আগে তার একটা মেন্টাল মাইন্ডসেট করার যে বিষয় আছে, সেজন্য প্রিপেয়ারিং ফর ইন্টারভিউ, অর্থাৎ যে এমপ্লয়ি হতে যাচ্ছে, যাকে আমরা ইন্টারভিউ নেব, তার একটা প্রিপারেশনের বিষয় আছে, তার মাইন্ডসেট আছে, তাকে ইন্টারভিউতে আসার জন্য তাকে কিছু সময় দেওয়া, একটা খানিকক্ষণ আলোচনা করে তার মূল ইন্টারভিউতে নেওয়া যেতে পারে। দ্যাট ইজ দ্য প্রিপেয়ারিং ফর ইন্টারভিউ। এস্টাবলিশিং ফ্রেন্ডশিপ, অর্থাৎ তার সাথে যদি আমরা ওপেননেস থাকে, ওপেনলি আলাপ আলোচনা করি, তাহলে দেখা যাবে তার ভিতরে একটা বন্ধুত্ব সুলভ আচরণ যদি করি, তাকে যদি ফ্রিনেস যেটাকে বলা হয় সেটা যদি নিয়ে আসি, তাহলে তার সাথে আলোচনার ভিত্তিতে আমরা তার ভিতরে যে কোয়ালিটিটা, সেই কোয়ালিটিটা আমরা সহজেই অনুধাবন করতে পারবো। সুতরাং এস্টাবলিশিং ফ্রেন্ডশিপ, এটাও আমাদের এই ইন্টারভিউ একটা অংশ থাকে। প্রোগ্রেস টুয়ার্ড ইন্টারভিউ গোলস, অর্থাৎ আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কোন জায়গায় যাইয়া থামবো বা কোন জায়গায় আমরা পৌঁছাবো, সেটা আগেই আমাদের একটা লক্ষ্যমাত্রা থাকতে হবে এবং সেইটা আস্তে ধীরে সে স্থানে আমাদের পৌঁছাবে। রেকর্ডিং রেজাল্টস, অর্থাৎ আমাদের এই যে ইন্টারভিউতে সে কতটুকু পারফর্ম করতে পারবো, সেইটাকে আমাদের রেকর্ড করতে হবে এবং রেকর্ড করে রিটেন টেস্ট এবং ইন্টারভিউতে যতটুকু সে মার্ক তৈরি করবো, এটাকে যদি আমরা পরবর্তীতে যাচাই বাছাই করে একত্রিত করি, তাহলে দেখা যাবে যে আমরা যদি র্যাঙ্কিং করি, তাহলে যতজন আমরা নেব সেখানে প্রথম দিক থেকে যদি আমরা তাদেরকে নিতে পারি এবং পরবর্তীতে এই রেজাল্টের বেসিসে আমরা কনক্লুশনে পৌঁছবো এবং তার এই বেসিসে তাদেরকে আমরা সিলেক্ট করবো এবং সিলেক্টের পর প্লেসমেন্টের দিকে আমরা অগ্রগামী হব। থ্যাংক ইউ অল।